বিগত ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে দ্বিকক্ষ বিশিষ্ট সরকার আমাদের দেশে প্রয়োজন, যেখানে জবাবদিহিতা নিশ্চিত হবে। আর জবাবদিহিতা যদি ভাই নিশ্চিত না হয়, আপনি কখনোই পরবর্তী নির্বাচন হলে নির্বাচিত যে সরকার আসবে তারা কখনোই আপনার কাছে জবাবদিহি করতে পারবে না, বা জবাবদিহি করার জন্য তারা কখনোই নিজেকে নিজেদেরকে তৈরি করবে না, বা কারো কোনো জনগণের কাছে কোনো ধরনের জবাবদিহি করবে না। কারণ তারাও তো ওই আগের সরকারের মতোই তাদের অভ্যাস। তো বিগত ভিডিওগুলোতে আমি 6 নম্বর অনুচ্ছেদ আলোচনা করেছিলাম। আজকে 7 নম্বর অনুচ্ছেদ আলোচনা করতেছি। 7 নম্বর অনুচ্ছেদের পূর্বে আমি বলতে চাই যে দ্বিকক্ষ বিশিষ্ট সরকার কী রকম হবে। প্রথম, এক বিগত নির্বাচনগুলোতে 1 থেকে 4 নম্বর সিরিয়ালের মধ্যে যে সমস্ত দল আছে, প্রত্যেকটা দল থেকে 2 জন করে সদস্য নিয়ে সাংবিধানিক পরিষদ গঠিত হবে। এই আবার প্রত্যেকটা দল থেকে 2 জন করে সদস্য নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। তারপর প্রত্যেকটা দল থেকে 2 জন করে সদস্য নিয়ে দুদক কমিশন গঠিত হবে। তাহলে প্রত্যেকটা দল থেকে যদি এভাবে সাংবিধানিক পরিষদ, দুদক, নির্বাচন কমিশন গঠিত হয়, তাহলে আমাদের দেশে ন্যায়সঙ্গত বিচার পাওয়ার সম্ভাবনা থাকবে। আর একটা হলো সাংবিধানিক পরিষদ, নির্বাচন কমিশন, দুদক, এই 4টি দলের বাইরে থেকে যিনি সভাপতি, এই 3টি সংস্থার সাংবিধানিক পরিষদ, নির্বাচন কমিশন এবং দুদক, এই 3টি সংস্থায় যিনি সভাপতি হবেন তিনি অবশ্যই একজন মাওলানা, মুফতি অথবা মুহাদ্দিস সার্টিফিকেটধারী হবেন। আর এই যিনি সভাপতি হবেন তিনি এই 4টি দলের বাহিরের কোনো দল থেকে হবেন। এই 4টি দলের মধ্য থেকে কখনোই সভাপতি নির্বাচন করা যাবে না। তাই আজকে আমরা 7 নম্বর অনুচ্ছেদ আলোচনা করব। 7 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে ইউনিয়ন পর্যায়ে যিনি একটা দলের নেতা নির্বাচিত হবেন তার সম্পত্তি সর্বোচ্চ 70 লক্ষ টাকা হতে হবে। 70 লক্ষ টাকার ঊর্ধ্বে হলে যাদের সম্পত্তি হবে তারা ব্যবসায়ী বা কৃষক বলিয়া গণ্য হবেন। একজন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবসার ধরন অনুযায়ী একটি ব্যবসার জন্য সর্বোচ্চ 20 বিঘা জমি নিজ অধীনে রাখিতে পারিবেন। অবশিষ্ট অর্থ ব্যাংকে এফডিআর অথবা ব্যবসার মূলধন হিসেবে ব্যবহার করতে হবে। এভাবে একাধিক ব্যবসার জন্য সাংবিধানিক পরিষদের অনুমতি সাপেক্ষে জমি বরাদ্দ পাবেন। জমি বরাদ্দের পর অবশ্যই ব্যবসা দৃশ্যমান হতে হবে। ব্যবসা দৃশ্যমান না হলে ওই ব্যবসার বরাদ্দকৃত জমি সাংবিধানিক পরিষদ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। একজন কৃষক সর্বোচ্চ 50 বিঘা জমি নিজ অধীনে রাখিতে পারিবেন। কৃষকগণ কৃষি সম্পর্কিত যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল, মাছের খামার ইত্যাদি ব্যবসা করতে পারবেন। 8 নম্বর অনুচ্ছেদ, কোনো ব্যবসায়ী বা বেসরকারি চাকুরে আমলা, ব্যবসায়ী, কৃষক, রাজপুত ও রাজকন্যা পদের জন্য অযোগ্য বলিয়া গণ্য হবেন। তবে নিজ পছন্দ অনুযায়ী যে কোনো দলকে সমর্থন বা ভোট দিতে পারবেন। আমরা যদি এই ব্যবসায়ীদেরকে আলাদা না করি, আমাদের দেশে কখনোই কর্মসংস্থান বৃদ্ধি পাবে না। ব্যবসায়ীদেরকে যদি আমরা রাজনীতি থেকে বাইরে না রাখি, তাহলে কখনোই আমরা এই দেশের বেকারত্ব দূর করতে পারবো না। আর ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসা প্রতিষ্ঠান বৃদ্ধি করলো,
আর সে যে দলেরই হোক, দল ক্ষমতার থেকে হেরে গেলে বা সে দুর্নীতিবাজ হলে তাহলে তার ব্যবসা প্রতিষ্ঠানকে ভেঙে চুরমার করে দেওয়া হয়। এতে ওই ব্যবসা ক্ষেত্রে যতগুলো লোক কর্মরত থাকে তারা সবাই বেকার জীবনযাপন করা শুরু করে, অর্থাৎ তারা বেকার হয়ে যায়, আবার আগের মতো বেকারত্বের সংখ্যা বাড়তে থাকে। তারা আমাদের দেশে যারা ব্যবসায়ী হবেন তাদেরকে সুরক্ষা দেবে রাষ্ট্র, তাদের সমস্ত যান মালের দায়িত্ব নেবে রাষ্ট্র। কিভাবে তারা ব্যবসা করবে, তারা ব্যবসার ধরন কি, সেই অনুযায়ী তারা প্রোটোকল পাবেন। 9, রাজপুত ও রাজকন্যাগণের মধ্য থেকে প্রত্যেক ইউনিয়ন থেকে 2 জন করে সদস্য নিয়ে নিজ নিজ দলের উপজেলা কমিটি গঠন করবেন। উপজেলা কমিটিতে যিনি সভাপতি নির্বাচিত হবেন তিনি সংসদ সদস্য পদে এবং যিনি সেক্রেটারি নির্বাচিত হবেন তিনি উপজেলা পরিষদ পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। উপজেলা পরিষদের নির্বাচিত সদস্যগণ বিভাগীয় সংসদ সদস্য বলিয়া গণ্য হবেন। প্রত্যেক বিভাগে একটি করে বিভাগীয় সংসদ ভবন থাকবে। প্রত্যেক দলের সকল রাজপুত ও রাজকন্যাগণ 5 বছরের শেষের বছরের 3 মাস পূর্বে গোপন ব্যালটের মাধ্যমে দলীয় সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করবেন। দল ক্ষমতায় গেলে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী মনোনীত হবেন। একজন প্রধানমন্ত্রী পরপর 2 বার প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। আগামী দিন আমরা 10 এবং 11, 12 অনুচ্ছেদ আলোচনা করব। এই পর্যন্তই। আর আমার এই ভিডিওটি একসাথে ইউটিউব চ্যানেল প্রথম রংপুর এবং ফেসবুক পেজ HR রেড আই থেকে প্রচারিত হচ্ছে।